This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে টিভি9 বাংলার হাতে আবারও মোড় ঘোরানো তথ্য। আরজি করে সেমিনার কক্ষ কি প্রকৃত ঘটনাস্থল? এই প্রশ্ন তুলে দিল দিল্লি সিএফএসএল এর রিপোর্ট। বিস্ফোরক সেই নথি টিভি9 বাংলার হাতে। সেমিনার রুমে কি ক্রাইম সিন নাকি অন্য কোনো ঘর, অন্য কোনো ফ্লোর? তিলোত্তমা ধর্ষণ খুনে এ নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছিল টিভি9 বাংলা। অবশেষে সেই প্রশ্নেই শিলমোহর দিল কেন্দ্রীয় সংস্থা। সেমিনার রুম যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল তার লাগোয়া নার্সিং স্টেশন, এমডিআর, করিডোর এবং আরও যে সংলগ্ন এলাকা রয়েছে, বাথরুম ভেঙে ফেলা হয়েছিল, সেই সমস্ত জায়গা 3.5 ঘন্টারও বেশি সময় ধরে সিএফএসএল এর টিম জরিপ করে যে সিএফএসএল সিবিআইকে জানিয়েছে যে সেখানে যে দেহ পড়েছিল তিলোত্তমার দেহ, তার যে আঘাতের চিহ্ন, সেখান থেকে যে স্ট্রাগল, যে ফাইট হওয়ার কথা অভিযুক্তের সঙ্গে, তার কোনো চিহ্ন, কাঠের যে পোডিয়ামের ওপরে তিলোত্তমার দেহ পড়েছিল সেই ম্যাট্রেস এবং কাঠের পোডিয়াম এবং সংলগ্ন ওই সেমিনার কক্ষ চত্বর, কোথাও কোনো চিহ্ন নেই, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, কোনো ফাইটের চিহ্ন নেই। আর সেখান থেকেই ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, এই কথা যখন বলা হচ্ছে তখন সেমিনার কক্ষ আদৌ ঘটনাস্থল কিনা সেই বিষয়টিও প্রশ্নের তালিকার মধ্যে ঢুকে পড়ছে এবং তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এইখানেতে বডিটা ছিল বলা হচ্ছে এবং ম্যাট্রেসের সবরে কতগুলো দাগ চিহ্ন এ সমস্ত দেখা গেছে। এই দুটোর সঙ্গে কিন্তু বডিতে যে সমস্ত ইনজুরি দেখা গেছে পোস্টমর্টম রিপোর্টে তার সঙ্গে সামঞ্জস্য নেই। হ্যাঁ, তাই জন্য একটা সন্দেহের উদ্রেক হচ্ছে যে এইটাই সিন অফ ক্রাইম বা প্লেস অফ অকারেন্স কিনা। অন্য কোনো জায়গায় ধর্ষণ এবং খুন করে নির্যাতিতার দেহ সেমিনার রুমে রেখে যাওয়া হয়েছিল, এমন আশঙ্কা শোনা গিয়েছিল নাগরিক সমাজ এবং চিকিৎসকদের একাংশের মুখেও। ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিলোত্তমার মা বাবাও। সিএফএসএল দিল্লির চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পর তাঁদের কি বক্তব্য? সিন অফ ক্রাইমটাই কি, যেটাকে পুলিশ সেমিনার রুম বলে চালাবার চেষ্টা করেছিল, এই রিপোর্টের পরে কিন্তু সেটাকেই একটা প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেদিন যারা ডিউটিতে ছিল, যে নার্সরা ডিউটিতে ছিল, সেই নার্সদের মধ্যে একজনকেও জেরা করা হয়নি। হসপিটালে প্যারামেডিক্যাল স্টাফ যারা ছিল তাদের কাউকে জেরা করা হয়নি। এই যে পুরো বিচার যে প্রক্রিয়াটা কলকাতা পুলিশ বা সিবিআই করেছে তার কিন্তু পরতে ফাঁক আমরা লক্ষ্য করতে পারছি। করিডোরের থেকে যারা বডি দেখেছে বা পরে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা যেটা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রেসে ফাইটিংয়ের সত্যিই তো চিহ্ন নেই। তাহলে আমরা যেটা মনে করেছিলাম বা দেখেছিলাম তদন্তে তো সেই জায়গাটাই উঠে আসছে, কিন্তু সিবিআইয়ের এই জায়গাটাকে সামনে রেখে যে তৎপরতার প্রয়োজন ছিল, তাহলে প্লেস অফ অ্যাকারেন্স কি অন্য জায়গায়? এই প্রশ্ন তো তাদের মনে স্বাভাবিকভাবেই আসা উচিত ছিল। আরজিকর মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতে একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, যার দ্বিতীয়টি দেখে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল। সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই ডিস্টার্বিং। এরকম কিছু ঘটেছে তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে সেমিনার হল সংক্রান্ত রিপোর্ট দেখে কি উদ্বেগ প্রকাশ করেছিলেন চন্দ্রচূড়? সেখান থেকেই প্রশ্ন উঠছে, সিএফএসএল রিপোর্ট পেয়ে সিবিআই তাহলে 3 মাসে কি করলো? আমাদের সিবিআই যদি চাইতেন, তারা যদি সদিচ্ছা প্রকাশ করতেন, তারা এইগুলিকে নিয়ে যা চার্জশিট, যেরকম চার্জশিট দেওয়ার প্রয়োজন সব দিতে পারতেন, কিন্তু তাদের ভূমিকাগুলি নিয়ে আমাদের সেজন্যই প্রশ্ন উঠেছে। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে ধরলো, আজকে 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই তার থেকে এক চুল এগোতে পারল না। তাহলে এই সমস্তটাই আপনার উত্তর দেওয়ার কথা কিন্তু সিবিআই। তাই আমার সিবিআইয়ের কাছে দাবি, হয় তো প্রশ্নের উত্তর দাও, আর নইলে স্বীকার করে নাও যে আর অতীতের সমস্ত কেসগুলোর মতো এটাও তোমরা সুরাহা করতে পারবে না এবং এই তদন্তভার রাজ্য সরকারকে হস্তান্তর করো। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা।